শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য লেখক কাঠগোলাপের কলমে একটি রোমহর্ষক গল্প, তান্ত্রিক ও ডোডো। গল্পের মূল চরিত্রে রয়েছে কাকা, পদ্মখুড়ো, ডিরেক্টর, নায়ক, মা, তন্ত্রগুরু, স্রোত, নাতি ও গ্রামের লোক। আসুন তবে শুনে ফেলি আজকের গল্প তান্ত্রিক ও ডোডো। আমি ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা আমাকে বলতো আমার নাকি সিংহ রাশি, যে রাশির অনেক ক্ষমতা, যার ফলে স্নায়ু শক্তি এতটা থাকে যে কোনো অদ্ভুত শক্তি সহজে ক্ষতি করার সাহস পায় না। তবে আমি এসবে মোটেও বিশ্বাস করি না। যেখানে রাত বিরেতে চলাফেরা আমার অভ্যেস, সেখানে ভূতের ভয় পাওয়াটা সমীচীন নয়। আমার বাবারা দুই ভাই। আমি যখন খুব ছোট তখন কাকু বাড়ি ছেড়ে চলে যায়। তার সংসারের প্রতি কোনো টানই ছিল না। তিনি কোনো এক সাধুর সংস্পর্শে এসে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করেন। আমার বয়স যখন 14, তখন হঠাৎই দুরারোগ্য রোগে আমার বাবা মারা যায়। ধীরে ধীরে আমরা একেবারে নিঃসম্বল হয়ে যাই। যথারীতি সংসারের সমস্ত ভার এসে পড়ে আমারই কাঁধে। বলতে পারেন এ ভার নিতে আমি বাধ্য হয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতে খুবই ভালোবাসি। তেমনই কাজের খোঁজে ছিলাম, যাতে এই লেখা নিয়ে কিছু করা যায়। সেই সব লেখা নিয়ে যথারীতি রাস্তায়ও বেরিয়ে পড়ি আমি কাজের খোঁজে। অনেক খবরের কাগজের অফিসে, অনেক পরিচালকের কাছে, কিন্তু দিনের শেষে প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই জুটত না। কিন্তু বাড়িতে টাকা না নিয়ে গেলেও হাড়ি চড়বে না, তাই মুটে গাড়িও করেছি। একদিন রাস্তা দিয়ে আমার লেখা নিয়ে আমি অন্যমনস্কভাবে হেঁটে আসছি। উল্টো প্রান্ত থেকে একজন মধ্যবয়স্ক লোক, সম্ভবত তিনিও অন্যমনস্কভাবে হেঁটে আসছিলেন। দুজনের মুখোমুখি ধাক্কা লাগে। কোনো অঘটন না ঘটলেও আমার সমস্ত লেখা কাগজগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি ব্যস্ত হয়ে আমাকে বললেন, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। তারপর কাগজগুলি রাস্তা থেকে তুলে আমার হাতে দিতে আমি আবার হাঁটতে যাব, এমন সময় তিনি আমায় বললেন, ওহে খোকা, একটু দাঁড়াও তো। আমি বললাম, দেখুন মশাই, আমার এখন দাঁড়ানোর সময় নেই, আর বেশি সময় নষ্ট করলে হয়তো আমার বাড়িতে হাঁড়িও চড়বে না, আর তাছাড়া আমার বাড়ির অবস্থাও এখন খুব খারাপ। এই শুনে তিনি বললেন, তোমার আরেকটি কাগজ ওখানে পড়েছিল, তাই সেটি তুলে তোমাকে দিতে ডাকলাম। তা বেশ ভালো লেখাগুলো। কি লিখেছে ওগুলো? উদাসভাবে বললাম, আমার লেখা। লোকটি বলল, আমার সাথে কাজ করবে, টাকা পাবে। তোমার লেখা নিয়ে আমি একটা ছবি করতে চাই। মানে আমি হচ্ছে একজন পরিচালক। প্রথম বাবু বেশি টাকা দিতে পারবো না, তবে যা পাবে তাতে বাড়ির এবং তোমার অর্থকষ্ট দূর হয়ে যাবে। এই সব কথা শোনার পর কেঁদে উঠে বললাম, আপনি আমি লোকটার পা ধরে ফেললাম। আনন্দে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলেছে আমি আপনাকে? আচ্ছা, ঠিক আছে, ওঠো। গুণের কদর করতে আমি জানি। এই নাও আমার কার্ড। সময় বুঝে চলে এসো কিন্তু। আমি ঘুরে চলেই আসছিলাম, এমন সময় ভদ্রলোক আমাকে ডেকে বললেন, এই যে। হ্যাঁ স্যার, বলুন। তিনি আমার হাতে কয়েকটা 500 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, এই নাও বাবু, এটা তোমার অ্যাডভান্স। আমি যেন হাতে স্বর্গ পেলাম।
আমার চোখ আবার জলে ভরে উঠল কৃতজ্ঞতায়। তিনি আমার কাঁধে হাত রেখে আমাকে ভরসা জুগিয়ে চলে গেলেন। বাড়ি ফেরার পথে আমি মায়ের জন্য মিষ্টি নিয়ে গেলাম। মাকে প্রণাম করে সবকিছু বললাম। মা আমায় বকাবকি করলেন, বললেন, এতগুলো টাকা খরচ করার কি ছিল? আমি কি মিষ্টি খাই? কিন্তু আমি জানি মিষ্টি খেতে মা কতটা ভালোবাসেন। সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে খুব করে কাঁদলাম দুজনে। তারপর থেকে আমি আমার কাজ খুব মন দিয়েই করতাম। ধীরে ধীরে আমি ডিরেক্টরের প্রিয় পাত্র হয়ে উঠলাম। তার সমস্ত বড় প্রজেক্টের সাথে তিনি আমাকে সঙ্গী করতেন এবং যত গুরুত্বপূর্ণ দায়িত্বের ভার তিনি আমাকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারতেন। এইভাবে প্রায় 10 বছর কেটে যায়। কাজের সূত্রে আমাকে প্রায় বিভিন্ন জায়গায় যেতে হয়, বাড়ি ফেরা খুব একটা হয় না। কিছুদিন আগে আমাদের কাজের একটা লোকেশন পড়লো এই ডিব্রুগড়ের একখানা পাড়া গাঁয়ে। সেখানের সমস্ত পরিস্থিতি বোঝার জন্য সেখানকার বিভিন্ন মানুষদের সাথে কথা বললাম। প্রায় সব মানুষের মুখেই বলতে শুনলাম ওখানে নাকি একজন সাধু এসেছিলেন। তিনি নাকি তার তন্ত্রবিদ্যা বলে বিভিন্ন সব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, এমন সময় শুনতে পেলাম দুজন লোক যেন এক সাধুর ব্যাপারে কথা বলছেন। তাড়াতাড়ি তাদের কাছে এগিয়ে গিয়ে বেশ উৎসুকভাবে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমরা কোন সাধুর ব্যাপারে কথা বলছো? আমাকে দেখে তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ এগিয়ে এসে খিনখিনে সরু গলায় আমাকে বলল, ও, তুমি কি সেই যে এখানে ছবি বানাতে এসো? তা বাবা কি যেন বললে তুমি? হ্যাঁ, আপনারা কি যেন একটা সাধুর ব্যাপারে কথা বলছিলেন, তা সেটা আমাকেও একবার বলুন না প্লিজ। আসলে কি জানেন তো, আমার অনেক দিনের ইচ্ছে আমি একজন সিদ্ধ সাধুর কাছ থেকে দীক্ষা নিই। বৃদ্ধ বললেন, ও, এটা খুবই ভালো কথা। এখনকার ছেলে মেয়েরা তো এসবে বিশ্বাসই করতে চায় না। আমি হলুম গিয়ে পদ্মলোচন মুখুজ্জে, সবাই আমাকে পদ্মফুল বলেই ডাকে। সময়টা ছিল বৈশাখের কোনো একদিন। অসহ্য গরমে সারা রাত ঘুম না আসায় ভোর ভোর বিছানা ছেড়ে উঠে পড়লুম। ভাবলুম সেই যখন উঠে পড়েছি ভালোই হলো, ভগবান আরাধনাটা সেরে ফেলা যাক। ঘর পরিষ্কার করে সবে মাত্র শান্তি জল ছড়াচ্ছি, এমনই সময় দেখি এক সাধু এই আমরা যেখানে বসে আছি এই ছাতিম গাছের তলাতে চোখ বুজে বসেছিলেন। আশ্চর্য হয়ে তার কাছে এগিয়ে গেলাম, হাত জোর করে বললাম, বাবা, আপনি কোথা থেকে এসেছেন? এখানে গাছের তলায় কেন? আমার আতিথ্য গ্রহণ করুন। সাধু বাবা গম্ভীর গলায় বললেন, আমি কারো আতিথ্য গ্রহণ করি না। এই বলেই তিনি আবারও চোখ বুঝলেন। আমি হতাশ হয়ে বাড়ি ফিরে পুজো শেষ করলুম। তখনও আমার নাতি ঘুম থেকে ওঠেনি। বাপ মা মরা ছেলে, আমি ছাড়া এ দুনিয়ায় তার আর কেউ নেই। মাঝে মাঝে ওর মুখের দিকে তাকালে আমার চোখে জল ভরে ওঠে। ছেলেটার জন্ম থেকে স্তক, কঠিন অসুখ শরীরে বাসা বেঁধেছে। কবিরাজ মশাই বলেই দিয়েছিলেন এ অসুখ সারবার নয়। তাই খোকা আমার চোখের আড়াল হলেই বুকটা কেমন যেন ধরফর করে ওঠে। সেদিন পুজো সেরে সবে মাত্র রান্না বসিয়েছি, হঠাৎ নাতির বুক ফাটানো কান্নার শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বাচ্চা আমার হাঁপিয়ে উঠছে, শ্বাস নিতে পারছে না। তাড়াতাড়ি তাকে বুকে তুলে নিয়ে সাধুর কাছে দৌড়ে গেলাম। কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, বাবা,
বাবা, ও ছাড়া এ দুনিয়ায় আমার আর কেউ নেই। আপনি কিছু একটা করুন বাবা। আপনি এখনো যদি আমার ডাকে সাড়া না দেন, তাহলে আজ আপনার সামনে রাতের সাথে আমিও আমার জীবন বিসর্জন দেব। সাধু বাবা তার স্থির চোখ খুলে বললেন, আয়, ওকে আমার কাছে নিয়ে আয়। তারপর মাথা আকাশের দিকে তুলে চোখ বুজে বিড় করে কি সব মন্ত্র বলে খোকার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আশ্চর্য, খোকা আমার কোল থেকে লাফিয়ে উঠে দিব্যি হাসছে, চারিদিক ময় দৌড়ে বেড়াচ্ছে আর বলছে, দাদু, ও দাদু, তুমি আসো না, আমার সাথে খেলবে। আমার মন খুশিতে ভরে উঠল। সঙ্গে সঙ্গে সাধু বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। বাবা, বাবা, বাবা। এছাড়াও ওই সাধু বাবা এমন আরো অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যা সাক্ষী এই সকল গ্রামবাসী। সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা সকল গ্রামবাসী এই বৃদ্ধের কথায় সায় দিয়ে বলে উঠল, আরে হ্যাঁ হ্যাঁ, পদগুলো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক কথাই বলেছে। হ্যাঁ বাবা, ও এই সাধু বাবা ভগবান, তার অনেক ক্ষমতা, তিনি সব পারেন। কি বাছারা, পারেন তো? হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছে, সব পারেন। একদম। এরপর হঠাৎই একদিন সে সাধু কোথায় যেন মিলিয়ে গেলেন, আর তাকে খুঁজে পেলাম না। এই হলো ঘটনা। বৃদ্ধের এই কথা শুনে ওই সাধু বাবার প্রতি একটা আলাদা আগ্রহ জন্মালো। আমি মনে মনে চাইছিলাম ওই সাধু বাবার থেকে একটা সাক্ষাৎকার নিতে। যেহেতু আমি ঈশ্বর, ভূত এবং তন্ত্রবিদ্যা খুব একটা বিশ্বাস করি না, সেহেতু সেই আগ্রহকে ভক্তি বলা চলে না। সেখানকার লোকের মুখে তার কথা শুনলেও কেউ ওই সাধু বাবার খোঁজ দিতে পারল না। তিনি নাকি সেখান থেকে চলে গিয়েছেন এই দিন কতক আগে, যাকে বলে একেবারে ভ্যানিশ। অগত্যা তাকে খুঁজে বার করবার আমার আপ্রাণ চেষ্টা ব্যর্থ হলো। উদাসীন মনে যথারীতি আবার আমি আমার কাজে মনোনিবেশ করলাম। একদিন মায়ের থেকে আমার কাছে একটা চিঠি এলো। তাতে লেখা রয়েছে, বাবা, তোকে একটা খুশির খবর দেওয়ার আছে। সেই যে তুই বাবার মুখে শুনেছিলি তোর কাকুর কথা, যিনি তুই তখন খুব ছোট ছিলি, তখন গৃহত্যাগী হয়ে চলে গিয়েছিলেন। হয়তো তার মুখও তোর মনেও পড়ছে না, দেখলেও হয়তো চিনতেও পারবি না তাকে। সে যাই হোক, তিনি বাড়ি ফিরছেন। জানি না আবার কখন কোথায় চলে যান। তাই বাবা, তুই শীঘ্রই চলে আয়, একবার অন্তত দেখা করে যা। চিঠি পাওয়ার দুদিনের মধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরতেই মা কাকুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তারপর বললেন তিনি এই কদিন হলো ডিব্রুগড় থেকে এসেছেন। হঠাৎ আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সেইখানকার মানুষের দেওয়া সমস্ত বিবরণের সঙ্গে কাকুর ব্যক্তিত্ব হুবহু মিলে যাচ্ছে। তবে যাকে আমি এতদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, যে আমার গল্পের নতুন নায়ক, তিনি কিনা আমার কাকু। আর সেই কাকুই কিনা তন্ত্রবিদ্যার সেই সিদ্ধ পুরুষ। কিন্তু কাকুকে তার তন্ত্রজ্ঞানের ব্যাপারে প্রশ্ন করতেই তিনি সম্পূর্ণরূপে আমাকে এড়িয়ে গেলেন এবং আমাকে সেখান থেকে চলে যেতে বললেন। আমি একটু নিরাশ হলেও ছেড়ে দেওয়ার পাত্র নই। বিভিন্ন ছলে বলে তার বাড়িতে যাতায়াত শুরু করলাম। জানার চেষ্টা করতাম
তিনি যা কিছু করছেন তা ভর্কি, লোক ঠকানো নাকি আর সব অন্য কিছু। কাকু কিন্তু বরাবরই আমার প্রতি উদাসীন। তিনি তার তন্ত্রজ্ঞান নিয়ে আমার সামনে কিছুতেই মুখ খুললেন না। তারপর আমি আমার কাজে আবারও ব্যস্ত হয়ে পড়লাম। একদিন শীতের রাতে কাজ সেরে বাড়ি ফেরার জন্য রেল লাইন ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। পাশ দিয়ে কয়েকটা আপ লোকাল ট্রেন বেরিয়ে গেল। আমার ডাউন উদয়রামপুর লোকাল। তখনও ট্রেন আসতে আরো আধ ঘন্টা বাকি। হঠাৎ কুই কুই একটা শব্দ শুনতে পেলাম। শব্দের উৎস খুঁজতে গিয়ে চারিদিকে চেয়ে দেখি রেল লাইনের এক পাশে ঠান্ডায় একটা কুকুরছানা থর থর করে কাঁপছে। আহারে, বাচ্চা কুকুরটা নিশ্চয়ই তার মাকে হারিয়ে ফেলেছে। তাকে দেখে খুব মায়া হলো। তার কাছে গিয়ে তাকে ডাকলাম, আতু, আহ আহ আহ। তাকে কোলে তুলে বাড়ি আনতেই মা তাকে নিয়ে আদর করতে লাগলো। সে আমাকে খুব ভালোবাসতো। আমি বাড়িতে ঢুকছি একবার জানতে পারলেই হয়, ঘেউ ঘেউ করে পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে এমন গড়াগড়ি খায় যে তাকে সামলানো মুশকিল হয়ে পড়ে। আমাকে দেখে তার এমন আচরণ আমাকেও খুবই মুগ্ধ করত এবং তার প্রতি আরো ভালোবাসার টান বেড়ে যেত। তবেই কুকুরটি নিছকই দেশি, বিলিতি নয়। পরের দিন কাকু বাড়িতে আছে জেনে কুকুরছানা দেখানোর ছুতোয় কাকুর বাড়িতে গেলাম। কাকুকে বললাম, এই দেখুন কাকু, কালেকে নিয়ে এলাম। কাকু তার কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। কথাটি শুনে তিনি বেশ বিরক্ত হয়েই আমাকে বললেন, যাও যাও, এখন বিরক্ত করো না, এখন আমার তন্ত্র সাধনা করার সময়। তার কথা শুনে কুকুরছানাটি ঘেউ ঘেউ করে উঠল। সেই শব্দ শুনে কাকু তার সমস্ত কাজকর্ম ছেড়ে আমার কাছে উঠে এলেন। তিনি আদর করে তার গায়ে হাতও বুলিয়ে দিলেন। হাসতে হাসতে আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি এর কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে বলে তার মাথায় হাত বোলাতে থাকলেন। আহ তু তু তু, আহ আহ আহ। আবারও তিনি বললেন, আমিও কুকুরকে খুব ভালোবাসি, কিন্তু খুব ভালো করে যত্ন নিও, কিন্তু এর ভালো করে নজর রেখো। কোনো দরকার হলে আমাকে বলো, বড় হলে তো আমাদেরই কাজে লাগবে। এই সময় আমার অফিস থেকে একটা ফোন এলো। আমি কুকুরটিকে একটু নামিয়ে রেখে ফোনটি ধরতে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম। কথা বলতে বলতে হঠাৎ কুকুরটির কুই কুই আওয়াজ শুনতে পেলাম। শব্দটা যখন চেনা কাউকে খুঁজে না পাওয়া যায় বা অস্বস্তিতে পড়ে, ঠিক সেই রকমই। তাড়াতাড়ি করে ঘরে গেলাম। যেতেই কুকুরটি তৎক্ষণাৎ আমার পায়ের মধ্যে এসে লুটিয়ে পড়ল। হঠাৎ কি যে হলো ঠাওর হলো না। সেখান থেকে চলে আসার জন্য কাকুকে বিদায় জানাতে যাব, এমন সময় তার দিকে চেয়ে দেখি তিনি এক দৃষ্টি কুকুরছানাটির দিকে তাকিয়ে আছেন। এইটুকু সময়ের মধ্যে তার চোখ টক টকে লাল হয়ে আছে। আমি সেখান থেকে কুকুরছানাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সেই থেকেই সে আমাদের বাড়ির সদস্য। কিন্তু কাকুর এমন আচরণ আমার মোটেও ভালো লাগেনি, তাই তার উপর একটা চাপা খবর হয়ে গিয়েছে। বাচ্চা কুকুরটির একটি নাম রেখেছিলাম, বাইট। ওই যে কাকুর উপর একটা অসন্তোষ ছিল, তাই ভেবেচিন্তে কুকুরছানাটির নাম রাখি বাইট। মানে হচ্ছে কি, কুকুরছানাকে ডাকাও হলো আর কাকুকে কামড়ানোর জন্য অর্ডারও দেওয়া হলো। যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা, মানে সর্বোপরি মনের শান্তি আর কি। টেক টু, অ্যাকশন। মঞ্জনা, আমি যখন তোমার ওই মায়াবী চোখের দিকে দেখি, মনে হয় যেন আমি অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছি, আর তুমি পরীর মতো এসে আমাকে তোমার প্রেমের আলোতে নিয়ে যাচ্ছ। অ্যান্ড কাট। সুপার সুপার সুপার, মাইন্ড ব্লোয়িং মাই বয়। মৃন্ময়, যখনই আমি তোমার স্ক্রিপ্ট ডিরেক্ট করি না, মনে হয় আমার এই নিরস মনেও প্রেমের ঢেউ দোলা দেয়। আমি মৃন্ময়। আমি আমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতাম
যে বেশিরভাগ দিন আমার বাড়ি ফেরাই হতো না। বাইটকে মাই বেশি খেয়াল রাখত, কিন্তু সে আমাকেই বেশি ভালোবাসত। আমার অফিস এক জায়গায় হলেও কাজের জন্য আমাকে বিভিন্ন স্থানে যেতে হয়। আমি একজন স্ক্রিপ্ট রাইটার। আমার গল্পগুলিকে নিয়ে শর্ট ফিল্ম এবং ফিল্ম বানানো হয়। তেমনই এক স্ক্রিপ্ট নিয়ে ডিরেক্টরের কাছে গেলাম। সেদিন তিনি আমাকে খুব করে অনুরোধ করলেন এই গল্পটির স্ক্রিন প্লের ডিরেকশনটা যেন আমি করে দিই। তার এমন অনুরোধ তো আমি আর ফেলতে পারি না, কিন্তু ডিরেক্টর সাহেবকে এটাও জানিয়ে দিলাম যে আজ একটু তাড়াতাড়ি আমায় ছাড়তে হবে, কারণ 3 দিন আগে মায়ের চিঠি আজ সকালেই আমি পেয়েছি। তাতে মা লিখেছেন, বাবা মৃন্ময়, এই বৃদ্ধ মায়ের সাথে কি একটু দেখাও করতে নেই? যতই কাজ থাক বাড়িতে আয় কয়েকদিনের জন্য। কতদিন তোকে দেখিনি, মনটা যেন কেমন আনচাল করছে। তোর ডোডোটাও তোর জন্য উতলা হয়ে পড়েছে। তোর আর ডোডোর জন্য বড় মন্দিরে পুজোও দিয়েছি। মনটা কেমন যেন কু ডাকছিল কদিন ধরে। বড় মন্দিরের সাধু বাবার থেকে তাবিজ নিয়ে এসেছি, ওটা অন্তত নিয়ে যা। সবটা শোনার পর ডিরেক্টর তাড়াতাড়ি কাজ শুরু করে দিলেন, কিন্তু কাজ শেষ হতে সেই 11টা। যদিও অফিসের গাড়ি আমাকে অর্ধেক রাস্তা ছেড়ে গিয়েছিল, তারপর ট্রেনে চেপে গন্তব্য স্টেশনে পৌঁছানো গেলেও অত রাত্রে স্টেশন থেকে বাড়ি আসার গুটি কয়েক মাত্রই গাড়ি ছিল। তাদের আবার ডবল ভাড়া দিয়ে রাজি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে চুপচাপ বসে মা ও বাইটের কথা ভাবছিলাম। পরক্ষণেই নিজের উপর খুব রাগ হলো। আমি বা কেমন ছেলে, দরকারের সময় মায়ের পাশে থাকতে পারি না। এইসব কথা মনে পড়তেই মায়ের জন্য মন খারাপ হচ্ছিল। এমন সময় ফোনের রিং বেজে উঠল। মায়ের কাছে তো কোনো ফোন নেই, তবে এত রাতে কে ফোন করছে? পকেট থেকে ফোন বার করে দেখি আমার প্রিয়তমা স্রোত ফোন করেছে। স্রোতের আসল নাম স্রোতস্বিনী। মায়ের চিন্তায় এতটাই বিভোর ছিলাম যে স্রোতের কথা একেবারে মাথাতেই আসেনি যে ও ফোন করতে পারে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই রাগত কণ্ঠে কিছু অনুরাগের ভাব বিনিময় হলো। তারপর ব্যাপারটা সামলে নিয়ে দুজনে প্রেমের জোয়ারে কথোপকথনে ভাসতে থাকলাম। মেন রোড থেকে বাড়ি 15 থেকে 20 মিনিট। অন্ধকার ঘুটঘুটে রাস্তা, পেঁচা ও ঝিঝির ডাক তো রয়েছে। কেই বা শুনছে সেসব শব্দ? আমি তো মুগ্ধ প্রিয়তমার সুমধুর রসাত্মক কণ্ঠে। ফোনের ওপার থেকে ভেসে আসছে, এই জানো, তোমার জন্য আজ একটা নতুন শার্ট কিনেছি। আমি বললাম, আরে এসবের আবার কি দরকার আছে? কত জামা আমার ওয়ার্ড্রোবে পড়ে আছে। তাতে কি হয়েছে? আমি কিছু দিলে কি পরতে নেই? আমি ভালোবেসে দিয়েছি, তুমি পরবে, ব্যাস। ওটা আমি কুরিয়ার করে দেব। যেদিন দুজনে দেখা হবে সেদিন ওই শার্টটা পরে আসবে তুমি। আমি পেছন থেকে তোমাকে জড়িয়ে ধরবো, তারপর। হঠাৎ কেন জানি না আমার মনে হলো কেউ বুঝি সত্যিই পেছন থেকে আমায় জড়িয়ে ধরেছে। ধীরে ধীরে তা শক্তও হচ্ছে। আমি তা অনুভব করলেও মনে মনে ভাবছি স্রোত বুঝি আমাকে এমন অনুভব করাচ্ছে। সেই অনুভবের কথা স্রোতকেও জানালাম। বললাম, এই তুমি যা বলছো আমি কিন্তু তা অনুভব করছি। আমার মনে হচ্ছে সত্যি তুমি আমাকে পিছন থেকে আলিঙ্গন করছো। তৎক্ষণাৎ হতছাড়া ফোনটাও 5% চার্জে সিগন্যাল দিল। যখন তখন ফোনটা অফ হয়ে যেতে পারে। এই মুহূর্তে এমন সিগন্যাল দেওয়ার কোনো মানে আছে? আবারও স্রোতস্বিনীর লজ্জা মাখানো কণ্ঠস্বর শুনতে পেলাম, পাগল কোথাকার। এখন এতটাও উতলা হইও না, এখনো অনেক সময় বাকি। আর তুমি যেভাবে আমাকে অনুভব করতে শুরু করেছো, এখনই না বলে বসো যে আমি তোমার পিঠে চড়ছি। সাথে সাথে দেখলাম আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। সবে কিনা একটু ভালো করে গল্প শুরু করেছি আর হতচ্ছাড়া ফোনটা এখনই বন্ধ হতে হলো। খুব রাগ হলো। এবার কি করব? ফোনটা সবে পকেটে ঢুকিয়েছি, হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিঠে চাপছে। হাড় হিম করা বরফের মতো সে হাত। তারপর নাকে এলো রক্ত মাখানো কাঁচা মাংসের গন্ধ।
তখনই আমার গায়ের সব লোম সজাগ হয়ে উঠল। সামনের দিকে এগোতে চাইলেও একটা পাও আর চলছে না, যেন মূর্তিমান পাথর হয়ে গেছি। সেই অবস্থায় পেছনে ধীরে ধীরে ঘাড় ঘোরাতেই শিউরে উঠলাম। এক পেল্লাই কুকুরের গায়ে একটা লোমের ছিটে ফোটাও নেই, শুধু মাংস আর তার থেকে কাঁচা রক্ত ঝরে পড়ছে। দেখলাম তার আকার ক্রমশ বেড়েই চলেছে। বৃহৎ হিংস্র দাঁতগুলি আমাকে কামড়ানোর উদ্দেশ্যে সে এগিয়ে আসছে তা বুঝতে বাকি রইল না। এমন বিভীষিকা কাণ্ড দেখেও আমি সংজ্ঞা হারাইনি। তার কারণ হয়তো আমার স্নায়ু শক্তির জোর। এক ঝটকায় তাকে কাঁধ থেকে ফেলে ছুটতে লাগলাম, কিন্তু সে নাছোড়বান্দা, আমাকে মেরেই বোধহয় তার শান্তি। দ্রুত বেগে ছুটছি, কখনো আছাড় খেয়ে পড়ছি, কিন্তু প্রাণের ভয়ে আবারও উঠে দৌড়াচ্ছি। এমন ভয়ঙ্কর জন্তুর সাথে দৌড়ে পেরে ওঠাও তো সম্ভব নয়। তার উপর এখন মনে হচ্ছে সে জীবিতও নয়। এখন তার ক্ষমতা যে কতটা তাও ঠাউর করা অসম্ভব। কিন্তু এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও সে আমার পিছনে একবার এ গাছ থেকে ও গাছ, একবার এখান থেকে ওখান, সে আমার পিছু তাড়া করছে কেন? আমাকে কেন ধরে ফেলছে না? এসব ভাবার থেকে নিজের প্রাণ বাঁচানো আগে। অবশেষে হাঁপাতে হাঁপাতে কাকার উঠানে গিয়ে দাঁড়িয়ে কাকুর দরজা ধাক্কা দিতে দিতে কাকুকে ডাকলাম। কাকু কাকু কাকু, আমায় বাঁচাও কাকু, কাকু কাকু কাকু, দরজা খোলো কাকু, কাকু বাঁচাও, বাঁচাও কাকু, কাকু কাকু বাঁচাও। কাকু দেখি তখনও ঘুমায়নি। দরজা খুলে আমার কি হয়েছে জিজ্ঞাসা করলো। ঘটনাটা বলতে যাব, পেছনে ঘুরে দেখি সেই কুকুরটি আর নেই। কাকুকে বললাম, কাকু কাকু আমার কাকু আমার একটা বিভৎস কুকুর মারতে চাই কাকু। আচ্ছা, তোর চিন্তা করার কোনো কারণ নেই, একদম ভয় পাস না। আমার বাড়ির চারিপাশে মন্ত্রপুত রেখা টানা আছে। আমি না চাইলে কোনো অশুভ শক্তি তা অতিক্রম করতে সমর্থ নয়। এসব শোনার পর কাকুকে হাতে পায়ে ধরলাম, বললাম, দয়া করে আমার বাড়ির চারিদিকে ওই একই ব্যবস্থা করে দাও তুমি। এই শুনে কাকু তার পোটলা পুটলি নিয়ে আমায় বলল, তোর বাড়িতে যজ্ঞ করতে হবে, আর তোকেও আমার সাথে সেই যজ্ঞে বসতে হবে। আর আমি যতক্ষণ যজ্ঞের মন্ত্র পড়ব আমাকে কোনরূপ বিরক্তি করবি না, করলেই তোর ঘোর অনর্থ হবে। আমি রাজি হয়ে গেলাম। তৎক্ষণাৎ আমার বাড়িতে কাকু এলো। যজ্ঞের সমস্ত সামগ্রী কাকুর কাছেই ছিল। এক মুহূর্ত সময় নষ্ট না করে কাকু যজ্ঞ শুরু করে দিল। যত ধরনের উদ্ভট সব মন্ত্র আমার কানে আসতে লাগলো। আমি তখনও ভয় তটস্থ। যতবারই আগুনে মন্ত্রপুত ঘি ছিটিয়ে দেয়, ততবারই সেই অন্ধকারের মধ্যে এক বিকট গোমানের শব্দ শোনা যায়। সেই গর্জন কখনো উচ্চ, আবার কখনো ক্ষীণ। হঠাৎ দেখলাম সেই অন্ধকারের মধ্যে থেকে আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে দুটি চোখ। ভয়ে আমার সারা শরীর শিউরে উঠল। সেই অসহ্য চোখ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। কিন্তু এ কি? এ যে ডোডো! আমি দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে গেলাম। পেছন থেকে কাকু গম্ভীর স্বরে আমায় বললেন, না 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 না, যেও না, যেও না, অনর্থ হবে, অনর্থ। কাকুর কথা কানেই তুললাম না। ডোডোকে বললাম, কেমন আছিস ডোডো? আয় আয়, তুই ওই রেখার মধ্যে চলে আয়। বলেই মাথায় হাত বোলাতে থাকলাম। সে মাথা নিচু করে লেজ নাড়তে থাকলো। হঠাৎ দেখলাম সে একদম চুপ হয়ে গিয়েছে। সে মুখ তুলে আমার চোখের দিকে তাকাতেই দেখলাম সেই বিভৎস মুখ। ভয়ে আতঙ্কে তাকে ছিটকে ফেলে দিলাম। পেছন থেকে কাকুর গলার শব্দ শুনতে পেলাম। এতক্ষণ যেন কোন এক ঘোরের মধ্যে ছিলাম। এ কি, তুই তুই এখানে কিভাবে? তোকে তো আমি... ততক্ষণে জন্তুটা হিংস্র শানিত ছুরির মতো দাঁতগুলি বার করে এক পা করে কাকুর দিকে এগিয়ে যাচ্ছে। কাকু তার ঝোলা থেকে কি যেন বের করলেন, তা আমি ঠিক অন্ধকারে ঠাউর করতে পারলাম না। সেটি নিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে মাথায় ঠেকিয়ে তীব্রভাবে জন্তুর উদ্দেশ্যে ছুঁড়তেই জন্তুটা অন্ধকারে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা শব্দ কানে ভেসে এলো। কিছুক্ষণ পরে দেখলাম কাকুর পিছন থেকে সেই বিভীষিকাময় জন্তু ক্ষত অবস্থায় অন্ধকার থেকে ফুটে বেরোচ্ছে। ধীরে ধীরে সে বড় হতে থাকলো। তার সে রূপ যেন আকাশকে ছুঁয়ে ফেলবে।
সেদিকে দেখতে দেখতে আকাশের দিকে চোখ পড়তেই দেখলাম চাঁদ ধীরে ধীরে কালো চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। আমি সতর্ক করার আগেই সেই জন্তুটা বিকট গর্জন করে কাকুর উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সে তার হিংস্র ধারালো ছুরির মতো দাঁত দিয়ে কাকুকে ছিন্ন ভিন্ন করে দিল। কাকুর শেষ মুহূর্তের চিৎকার আমার কানে ভেসে এলো। মরতে পারি না, আমি মরতে পারি না, আমি অমর, আমি অমর। আমি অসহায়ের মতো পুরোটা দেখতে থাকলাম। এমন পাশবিক দৃশ্য আমার সমস্ত চিন্তার জালকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। মায়ের ডাকে সংজ্ঞা ফিরে পেতে শুনলাম, খোকা, কখন এলি? আর সাথে ডোডো না? মায়ের কথা শুনে চমকে মায়ের দিকে তাকালাম। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম সত্যিই ডোডো আমার সামনে বসে মিনতিপূর্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হলো যেন সে আমাকে কিছু বলতে চায়। ডোডো চলতে শুরু করলো, আমিও তার পিছু অনুসরণ করলাম। মা পেছন থেকে ডেকে আমায় বলল, খোকা, এত রাতে আবার কোথায় চললি? আমি বললাম, মা তুমি ঘরে যাও, দরজা বন্ধ করে শুয়ে পড়ো, বেশি জেগে থেকো না, আমি এক্ষুনি চলে আসবো। ডোডোকে অনুসরণ করে এসে পৌঁছলাম গ্রামের প্রান্তে এক মন্দিরে। ডোডো তার স্বভাবসিদ্ধ স্বরে ডাক দিল। সেই শব্দ শুনে এক অর্ধনগ্ন জটাধারী বৃদ্ধ সাধু বাবা মন্দিরের পিছন থেকে বেরিয়ে এলেন। ডোডো তাকে অনুসরণ করলো, আর আমি ডোডোকে। মন্দিরের পিছনে গিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করলাম। কি আশ্চর্য, মন্দিরের পিছনে এত বড় একটা গুহা! আমরা আজ পর্যন্ত কেউ লক্ষ্যই করিনি। ভিতরে ঢুকে দেখলাম গুহার দেওয়ালে শ্যাওলা জমে আছে। কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। সেখানে এক কোণে একটা বড় কুঁজো, মেঝেতে যজ্ঞের ধুনি দাউ দাউ করে জ্বলছে। সেখানে পাত্র হিসেবে ব্যবহৃত কঙ্কালের মাথায় নানা ধরনের তরল পদার্থ। তিনি একটি পাথরের টিলার উপর বসলেন। তারপর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই বসতে নির্দেশ করলেন। আমি থপ করে মেঝেতে বসে পড়লাম। তারপর দেখলাম ডোডো গুটি গুটি পায়ে সাধুর পাশে গিয়ে বসল। তার মাথায় একবার হাত বুলিয়ে তিনি বলতে শুরু করলেন, কি বাছা, এসব দেখে ভয় লাগছে? ভয় পেও না, এসব আমার সাধনার সামগ্রী। তোমার কাকু আমার থেকে তন্ত্র সাধনার শিক্ষা লাভ করে। মানে আমাকে তুমি তোমার কাকুর তন্ত্রগুরু বলতে পারো। তোমার কাকু প্রথম থেকেই খুব মনোযোগ সহকারে এসব শিখত। তার মধ্যে মেধা ও মনোযোগ খুবই বেশি ছিল, কিন্তু ধৈর্য ছিল খুবই কম। সে আমাকে বারবার পিশাচ সিদ্ধ হওয়ার পন্থা জিজ্ঞেস করত। কিন্তু বাবা, আমার গুরু আমাকে তন্ত্রকে কোনো দিন ওই খারাপ কাজে ব্যবহার করতে শেখাননি। তাই আমিও আমার শিষ্যদেরকে কোনো দিনও তা শেখাইনি। কিন্তু তোমার কাকু ছিল সম্পূর্ণ আলাদা। সে সব সময় চাইতো তার সাধ্যের চেয়ে বেশি কিছু শিখতে। তার মধ্যে খিদে ছিল খুবই বেশি। আমার গুরু দেহ ত্যাগ করার সময় তার সমস্ত পুঁথি আমাকে সমর্পিত করে গিয়েছিলেন। সেসবের মধ্যে অমরত্ব ও পিশাচিত্ত হবার পন্থা ও মন্ত্র সবই ছিল, কিন্তু আমি তা কোনোদিনই খুলে দেখিনি। সেগুলো আমি যত্ন সহকারে গুছিয়ে রেখে দিয়েছিলাম। একবার আমি আমার তন্ত্রের সামগ্রী সংগ্রহের জন্য জঙ্গলে গেছি। আসতে একটু দেরিই হয়েছিল। এসে দেখি তোমার কাকু সেই পুঁথি খুলে তার সমস্ত লেখা গ্রো গ্যাসে গিলছে। আমি তার থেকে তাড়াতাড়ি তা চিনিয়ে নিই। সে বলে, গুরুদেব, পুঁথিটা আমাকে দিন। আর অল্প কিছুই পড়তে বাকি আছে তো। আপনার কাছে পৃথিবীকে শাসন করার মতো অস্ত্র রয়েছে, আর আপনি সেটা সদ্ব্যবহার না করে সেটাকে বাক্সবন্দি করে রেখেছেন।
গুরুদেব, ওটা আমাকে দিয়ে দিন। আমি ভালোই ভালোই বলছি, গুরুদেব ওটা আমাকে দিয়ে দিন। আমি বললাম কিছুতেই না, আমি বেঁচে থাকতে তুই এটা কখনোই নিতে পারবি না। সে আবারও ব্যঙ্গের হাসি হেসে বলে, তাই নাকি? তবে এই নিন। বলে আমি যাতে কিছু করতে না পারি তাই সে মন্ত্র বলে আমার হাত পা মুখ বেঁধে ফেলে। সেই মুহূর্তে আমি শেষ রক্ষা করতে পুঁতিটা ধুনিতে ফেলে দিলাম, আর সঙ্গে সঙ্গে সেটা দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল। সে একটা চিৎকার করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। যাবার সময় সে একটাই কথা বলে গেল, পেশাদ সিদ্ধ হওয়ার পর আমি আপনার থেকেই আশীর্বাদ নিতে আসব। আর তখন আমি আর আপনি এই দুনিয়ায়। যেটুকু সময় সে হাতে পেয়েছিল, আমার বিশ্বাস ও ওই সময়ের মধ্যে একটি মাত্র পন্থা পড়ার সুযোগ পায়, আর তা ছিল অতীব নিষ্ঠুর পন্থা। আমি খবর পেয়েছিলাম এই বিদ্যা রপ্ত করতে সে চীন তিব্বত সীমান্তে কালগুয়ার অঘরী তান্ত্রিকদের শিষ্যত্ব গ্রহণ করেছিল। এই অঘরীদের পাষণ্ড বললেও কম বলা হয়। এই পন্থার সব থেকে ভয়ঙ্কর অংশ হলো, যেই এই পথ অনুসরণ করবে তাকে 117টি কুকুরের বলি দিয়ে তার মাংস ভক্ষণ করতে হবে, এবং প্রতিবারই মৃত কুকুরের মাথাকে মাটি চাপা দিয়ে তার উপর বসে সহস্র বীজ মন্ত্র জপ করতে হবে। আর যদি সে কোনো কারণে বিফল হয় তবে তার আত্মা আজীবন সেই অঘরী তান্ত্রিকদের কাছে বন্দী হয়ে যাবে। আমার গুরুদেব থাকতেন ডিব্রুগড়ে। তার মৃত্যুর পরও আমি প্রায়ই সেখানে তার আস্তানায় যেতাম। সেখানে গেলে আমি এক আলাদা শান্তি পেতাম। তেমনি কয়েক মাস আগে ডিব্রুগড়ে আমার গুরুর আস্তানায় যাওয়ার পথে দেখলাম এক অঘরী বাবা এক বৃদ্ধের সাথে ছাতিম গাছের তলায় বসে কথা বলছে। একবার দেখেই আমি চিনে ফেললাম সেই। ফেরার পথে ছাতিম তলায় তার কাছে গেলাম। সে আমাকে দেখি যার পর্যায় উল্লাসিত হয়ে উঠে তার সমস্ত বৃত্তান্ত আমাকে খুলে বলল, এবং এও বলল আর একটা মাত্র ভোগ চড়ানোর পর সে পিশাচ সিদ্ধ হয়ে যাবে। তার এসব কথা শুনে শিউরে উঠলাম। আমি তাকে বললাম, পাষণ্ড, তুই কোনোদিনও সফল হতে পারবি না। আমি তোকে শাপ দিলাম, এই শেষ ভোগই তোর মৃত্যুর কারণ হবে। তুই সারা জীবন ওই অঘরীর কাছে বন্দী হয়ে যাবি। বলেই আমি পিছন ফিরে হাঁটতে শুরু করলাম। তারপরেই আমি শুনতে পেলাম অবিরাম অট্টহাসি। পরে আমার সহজাত ক্ষমতায় বুঝেছিলাম তোমাদের ডোডোই ওর শেষ আহুতি। আমি জানতাম ডোডোর জীবন রক্ষা আমার হাতে নেই, তাই আমি অন্য একটা রাস্তা ভেবে ডোডো আর তোমার জন্য 2টি তাবিজ পাঠাই, যাতে ডোডো তার মৃত্যুর পর তোমার সাহায্য নিয়েই তোমার ওই কাকুর কাছে আসতে পারে, এবং তার পিশাচ সিদ্ধ হয়ে দুনিয়াকে শাসন করার বাসনাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। অঘরী হওয়ার একমাত্র প্রতিবন্ধকতা হলো প্রতি চন্দ্রগ্রহণে তাদের শক্তি ক্ষীণ হয়ে যায়, আর তাই ডোডো তার কার্য সিদ্ধি করতে পেরেছে। কথাটা বলতে বলতে সাধু বাবা ডোডোর মাথায় 2বার হাত বুলিয়ে দিলেন। তিনি চুপ করতেই ডোডোর লেজ নাড়তে নাড়তে এগিয়ে এসে আমার মুখ চেপে দিল। তারপর ধীরে ধীরে সে সেই
আলো আধারের আবছা অন্ধকারে মিলিয়ে গেল। অনুভব করলাম আমি না চাইতেও আমার দু চোখ বেয়ে জল গড়াচ্ছে। শুনছিলেন আজকের গল্প তান্ত্রিক ও ডোডো। কথক অভিজিৎ, কাকা রণবীর, পদ্মখুড়ো পথিক, ডিরেক্টর দিব্যেন্দু, নায়ক প্রীতম, মা খুশি, তন্ত্রগুরু সুরঞ্জন, স্রোত আফসানা, নাতি ময়ূখ, গ্রামের লোক তুহিন। এখন এই পর্যন্ত। পরের বার আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।